আমরা তরঙ্গগতি পড়েছিলাম। তরঙ্গগতির কিছু অংশ বাকি ছিল, সেটা পড়াচ্ছি। তরঙ্গগতির প্রথমে এখন কিছু ধর্ম আছে, তরঙ্গের ধর্ম। তরঙ্গের ধর্মগুলোর 1 নম্বর বলছি শোষণ। তরঙ্গের ধর্মের 1 নম্বর শোষণ ধর্ম। দেখো, তরঙ্গ যখন বিস্তার লাভ করে, মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, তাহলে আমরা সবাই জানি তরঙ্গ কিছুটা দূরত্ব গতিশীল হওয়ার পরে কি হয়, থেমে যায়। আমরা সবাই জানি তরঙ্গ কিছুটা দূরত্ব গতিশীল হওয়ার পরে থেমে যায়। এদের গতিবেগ কমতে থাকে, এদের শক্তি কমতে থাকে। তাহলে এখান থেকে যখন যাচ্ছে বেগ কমতে কমতে একটা সময় কি হচ্ছে, তরঙ্গ গতিশীল হচ্ছে না, তরঙ্গ থেমে যাচ্ছে। কেন না, তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল। তাহলে যখন মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল, তাহলে আমরা কি বলবো না, মাধ্যম কি করছে, মাধ্যমের গতিটাকে, এর যে শক্তিটা, যে শক্তি নিয়ে তরঙ্গ গতিশীল হচ্ছে, সেই শক্তির কিছুটা শক্তি তরঙ্গ শোষণ করছে, মাধ্যম শোষণ করছে। তরঙ্গের যে শক্তি, সেই শক্তির কিছুটা মাধ্যম শোষণ করছে, তার ফলে তরঙ্গ কিছুটা দূরত্ব যাওয়ার পরে থেমে যায়। এটা শোষণ ধর্ম। এগুলো সিম্পল জিনিসগুলো তোমরা একটু অল্প অল্প করে জানো। 2 নম্বর হচ্ছে প্রতিফলন। 2 নম্বর হচ্ছে প্রতিফলন। যেমন আমরা আলোর প্রতিফলন জানিস, তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল হয়, তখন গতিশীল হতে হতে কি করে, তার মাধ্যমে কোনো একটা বাধা আসে, কোনো প্রতিফলক তল আসে। এই প্রতিফলক তলে তরঙ্গটা কি হয়, এই প্রতিফলক তলে পড়লে সেটা এখান থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এদিকটা একটা মাধ্যম, এদিকটা একটা মাধ্যম। তাহলে এই মাধ্যম দিয়ে যাচ্ছিল, ঘুরে আবার এই মাধ্যমে এই পথে ফিরে আসতে পারে, অথবা এরকম ফিরে আসতে পারে। যদি তরঙ্গ তার গতিপথে কোনো প্রতিফলক তলে বাধা পেয়ে যদি আবার ফিরে আসে, তাহলে বলবো সেই ঘটনাটাকে, সেই মাধ্যমে যদি ফিরে আসে, তাহলে তাকে বলবো তার প্রতিফলন ধর্ম। এই প্রতিফলন 2 রকমের হতে পারে। দেখো, প্রতিফলন 2 রকমের হতে পারে। এখানে একটা আলোক রশ্মি, মানে একটা তরঙ্গ এখানে আপতিত হয়েছে, তরঙ্গ পড়েছে, এটা যদি এই তল থেকে ফিরে আসবে, এটা কিভাবে ফিরে আসবে না, এই পথে ফিরে আসছে। আবার এটা এই পথে ফিরে না আসে, যেই পথে যাচ্ছিল সেই পথেই ফিরে আসতে পারে। মানে এটা যে পথে যাচ্ছিল সেই পথে ফিরে আসছে। এক্ষেত্রে এটা কি ছিল, এটা ছিল তরঙ্গপাত, এটা ছিল তরঙ্গপাত। এর ক্ষেত্রে এটা কি হয়েছে, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। এর ক্ষেত্রে এটা কি হয়েছে না, এর ক্ষেত্রে এটা ছিল তরঙ্গপাত, ছিল সেই তরঙ্গপাত আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো সিমিলার, এর ক্ষেত্রে বিপরীত। এর ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে, তরঙ্গপাত তরঙ্গ শীর্ষে রূপান্তরিত হয়েছে। এর ক্ষেত্রে তরঙ্গপাত তরঙ্গপাতই আছে। এটা কার ক্ষেত্রে সম্ভব, এটা কোনো বদ্ধ প্রতিফলক তল। বদ্ধ প্রতিফলক তলের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। যদি কোনো মুক্ত প্রতিফলক তল থাকে, মুক্ত প্রতিফলক তল থাকে, এর ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এই বদ্ধ প্রতিফলক তল কোনো কঠিন প্রতিফলক তল হবে। এই বদ্ধ প্রতিফলক তল এটা একটা কঠিন প্রতিফলক তল হবে, আর মুক্ত প্রতিফলক তল অপেক্ষাকৃত কম কঠিন প্রতিফলক তল, তরল বা গ্যাস। এর ক্ষেত্রে এই ঘটনা ঘটে। মানে মুক্ত প্রতিফলক তলে প্রতিফলনের ক্ষেত্রে তরঙ্গপাত থাকবে, যদি ঘনীভবন হয় ঘনীভবন থাকবে, তনুভবন হলে তনুভবন থাকবে, যদি তরঙ্গ শীর্ষ হয় তরঙ্গ শীর্ষ থাকবে। কিন্তু বদ্ধ প্রতিফলক তলে প্রতিফলনের ক্ষেত্রে এর পরিবর্তন ঘটে। বদ্ধ প্রতিফলক তলে প্রতিফলনের ক্ষেত্রে তরঙ্গপাত তরঙ্গ শীর্ষ হবে, তরঙ্গ শীর্ষ থাকলে তরঙ্গপাত হতো, ঘনীভবন থাকলে তনুভবন হতো, তনুভবন থাকলে ঘনীভবন হতো। অর্থাৎ বদ্ধ প্রতিফলক তলে প্রতিফলনের ক্ষেত্রে তরঙ্গের দশা পরিবর্তিত হয়। বদ্ধ প্রতিফলক তলে প্রতিফলনের ক্ষেত্রে তরঙ্গের দশা পরিবর্তন হয়, কিন্তু মুক্ত প্রতিফলক তলে প্রতিফলনের ক্ষেত্রে তরঙ্গের দশার কোনো পরিবর্তন হয় না, তরঙ্গের দশা অপরিবর্তিত থাকে। এটা একটা 2 নম্বরের কোশ্চেন হয়, পড়বে যে তরঙ্গের প্রতিফলনে প্রতিফলক তলে তরঙ্গের দশার কিরূপ পরিবর্তন হয়। তরঙ্গের প্রতিফলনে প্রতিফলক তলে তরঙ্গের দশার কিরূপ পরিবর্তন হয়। এটা 2 নম্বরের কোশ্চেন, ছবি এঁকে পড়বে। দেখো, এটা একটা মাধ্যম বললাম, এটা প্রথম মাধ্যম, এখান থেকে তরঙ্গটা এইভাবে আসছিল, এখান থেকে কি হবে, তরঙ্গ যদি দ্বিতীয় মাধ্যমে চলে যায়, এটা দ্বিতীয় মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, আর এটা যে প্রথম মাধ্যম। তাহলে তরঙ্গ যদি প্রথম মাধ্যম থেকে যদি দ্বিতীয় মাধ্যমে চলে যায়, তখন এই ঘটনাটাকে বলবো প্রতিসরণ। এই ঘটনাটাকে বলছি আমরা প্রতিসরণ। তরঙ্গ যদি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে নির্গত হয়, তখন সেই ঘটনাটাকে বলছি প্রতিসরণ। আলোর ক্ষেত্রে যেমন ঘটনা ঘটে, দিক পরিবর্তন না করে সোজা দ্বিতীয় মাধ্যমে যাবে, এটা প্রতিসরণের ঘটনা। এই প্রতিফলনের ঘটনা, প্রতিসরণের ঘটনা, এই দুটোর ক্ষেত্রে মনে রাখবে একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে।
এই প্রতিফলন এবং প্রতিসরণ দুটো ক্ষেত্রেই কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এটা শর্ট কোশ্চেন। এবার আমি ব্যতিচার বলছি, তোমরা পরবর্তী সাউন্ডের ইউনিটে ব্যতিচার সম্বন্ধে ডিটেলস পড়বে, আমি শুধু সংজ্ঞাটা বলছি। দুটো ভিন্ন উৎস থেকে দুটো তরঙ্গ গতিশীল হবে, দিয়ে এরা কি করবে, মিলে যাবে। দুটো ভিন্ন উৎস থেকে দুটো তরঙ্গ আসবে, দিয়ে তারা মিলে যাবে। এদের মধ্যে পথের পার্থক্য থাকবে, পথের দূরত্বের পার্থক্য, এদের মধ্যে পথের দূরত্বের পার্থক্য থাকবে। এরকম পথ পার্থক্য যুক্ত দুটো তরঙ্গ যদি উপরিপাত ঘটে, মিশে যায়, মানে এরকম যদি ছেদ করে, এরকম যদি ছেদ করে, এরকম পথের পার্থক্য যুক্ত দুটো তরঙ্গ এরা যদি পরস্পর ছেদ করে, তখন এই বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন, এই বিন্দুতে বিস্তার সর্বোচ্চ, এখানে বিস্তার সর্বনিম্ন, এখানে বিস্তার সর্বোচ্চ, এখানে শূন্য, এখানে বিস্তার সর্বোচ্চ। তাহলে মাধ্যমের কোনো কোনো অংশে এর বিস্তার, মানে এদের বিস্তারের পর্যায়ক্রমিক পরিবর্তন হয়। দুটো ভিন্ন দূরত্বের, মানে ভিন্ন পথ পার্থক্য যুক্ত দুটো তরঙ্গ যদি উপরিপাত ঘটে, তাহলে এদের লব্ধি তরঙ্গের প্রাবল্যের পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে। এই যে পর্যায়ক্রমিক পরিবর্তন হচ্ছে, এই ঘটনাটাকে বলছি আমরা ব্যতিচার, ইন্টারফারেন্স। ডিটেলস পড়বো আমরা পরবর্তী চ্যাপ্টারে। নেক্সট, অপবর্তন। অপবর্তন কি না, অপবর্তন দেখো, দুটো তরঙ্গ যদি গতিশীল হয়, আমি এরকম দেখাচ্ছি, দুটো তরঙ্গ যখন গতিশীল হচ্ছে, এদের গতিপথে যদি আমরা কোনো বাধা দিই, এদের গতিপথে যদি কোনো বাধা দিই, বা এদের গতিপথে যদি কোনো প্রতিবন্ধক থাকে, বা এদের গতিপথে যদি কোনো প্রতিবন্ধক থাকে, এই দুটো তরঙ্গ এদের গতিপথে যদি কোনো বাধা থাকে, কোনো প্রতিবন্ধক থাকে, তখন তরঙ্গ এরকম সোজা না আসে, তরঙ্গ এরকম সোজা না আসে, এরা প্রতিবন্ধকের ধার ঘেঁষে বেঁকে যায়, এরা প্রতিবন্ধকের ধার ঘেঁষে বেঁকে যায়। যখন কতগুলো তরঙ্গ যখন এইভাবে বিস্তার লাভ করে, তাদের গতিপথে যদি কোনো বাধা থাকে, তখন তারা এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে বেঁকে যায়। এই ধার ঘেঁষে বেঁকে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলছে অপবর্তন। ডিটেলস 10-এ পড়বে, সরি 12-এ পড়বে তোমরা। যেমন দেখো, তোমরা দেখো টর্চ লাইট যখন জ্বালি, টর্চ লাইটের যখন দেওয়ালে যদি আলো ফেলে, তাহলে একটা অংশে ঘন উজ্জ্বল পাবো, তারপরে পাশের দিকে পরপর পরপর কি হয়, মানে অস্পষ্ট হতে হতে অন্ধকার হয়ে যায়। এই যে ঘটনাটা, এটা অপবর্তন। এর অনেক রকম ঘটনা আছে, শব্দ যে আমরা শুনতে পাই, অনেক দূরত্ব চারদিকে বিস্তৃতি লাভ করে, এগুলো অপবর্তনের ঘটনা। অপবর্তন আছে বলে শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। আপাতত এটা পড়ো, ক্লাস 12 পেজে শুধু সংজ্ঞাটা একটু হালকা জেনে রাখো। অপবর্তন বলা হয় তাকে। এবার যে সমবর্তন, সমবর্তন আমি তোমাদের এখন ডিটেলস বলছি না, শুধু আপাতত মনে রাখবে কি সমবর্তন না, এটি কেবলমাত্র তির্যক তরঙ্গের বৈশিষ্ট্য, এটি কেবলমাত্র তির্যক তরঙ্গের বৈশিষ্ট্য। মানে যে সমস্ত পথের ক্ষেত্রে তির্যক তরঙ্গ লক্ষ্য করা যায়, যেখানে যেখানে তির্যক তরঙ্গ লক্ষ্য করা যাবে, কেবলমাত্র সেখানেই সমবর্তন ঘটবে। যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হবে না। যেমন শব্দ কি না, শব্দ একটা জিনিস, এমন শব্দ যে আমরা শুনি, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শর্ট কোশ্চেন হয়, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেহেতু শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই এর ক্ষেত্রে সমবর্তন হয় না, এর ক্ষেত্রে সমবর্তন হয় না। শর্ট কোশ্চেন পড়ে যে শব্দের কি সমবর্তন হবে, শব্দের সমবর্তন হবে না। কেন হবে না, না শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই। এই প্রতিফলন থেকে আমরা পরবর্তী ব্যাখ্যা করছি প্রতিধ্বনি, অনুরণন ইত্যাদি ইত্যাদি। দেখো, প্রতিধ্বনি কি না, একটা শব্দ বিস্তার লাভ করবে, সেটা একটা প্রতিফলক তলে প্রতিফলিত হবে, শব্দ প্রতিফলিত হবে, শব্দ যখন বিস্তার লাভ করছে, সেটা প্রতিফলিত হয়ে সেটা আমাদের কাছে আবার পৌঁছবে। তাহলে শব্দ প্রতিফলিত হয়ে যখন আবার আমাদের কাছে পৌঁছবে, তাহলে একটা শব্দ উচ্চারণ করার পরে আমরা তাহলে কি করব, সেই শব্দটাকে আবার দ্বিতীয়বার শুনছি। তাই একটা শব্দের এই দ্বিতীয়বার শোনার যে ঘটনা, এই ঘটনাটাকে বলছি প্রতিধ্বনি, ইকো। একটা শব্দের দ্বিতীয়বার শোনার যে ঘটনা, এই ঘটনাটাকে বলছি প্রতিধ্বনি, বা দ্বিতীয় শব্দটাকে বলছি প্রথম শব্দের প্রতিধ্বনি, ইকো বলছি। এটা কেন হচ্ছে, প্রতিফলনের জন্য হচ্ছে। কিন্তু একটা দেখো, একটা জিনিস দেখো, ধরো বাড়ির মধ্যে আছি, বাড়ির মধ্যে অনেকগুলো দেওয়াল আছে, আমরা এমন একটা জায়গা থেকে শব্দ করছি, সেই শব্দটা বিভিন্ন দেওয়াল থেকে আমাদের কাছে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তাহলে আমি যদি সিম্পল এখানে একটা কথা বলি, এখানে একটা দেখাই, তাহলে ধরো এখানে আমি শব্দ করছি, এই শব্দটা এই দেওয়াল থেকে যাবে, এখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে, এই দেওয়াল থেকে এসে আবার এখানে ফিরে আসবে, এই দেওয়ালে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে, আবার এই দেওয়াল থেকে প্রতিফলিত হয়েও ফিরে আসবে।
তাহলে আমরা একটা শব্দ করলাম, এই একটা শব্দ বিভিন্ন প্রতিফলক তল থেকে আমাদের কাছে ফিরে আসতে বিভিন্ন সময় নেবে, মানে বিভিন্ন সময় আমাদের কাছে ফিরে আসবে। তাহলে একটা শব্দ শেষ হওয়ার পর, উচ্চারণ করার পর অল্প সময়ের মধ্যে বিভিন্ন দেওয়াল থেকে শব্দগুলো প্রতিফলিত হয়ে পরপর আমাদের কাছে পৌঁছবে। মানে একটা শব্দ আমরা অনেকবার শুনতে পাবো। একটা শব্দের এই অনেকবার শুনতে পাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে অনুরণন, রিভারবারেশন। একটা শব্দ শেষ করার পরে সেই শব্দ যদি আমরা বারবার শুনতে পাই, বিভিন্ন প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয়ে আমাদের কাছে ফিরে এলে আমরা অনেকবার শুনতে পাই, এটা গম গম আওয়াজ করে। যেমন তোমরা স্কুল ঘরে যখন যাও, ফাঁকা রুমে যখন ঢুকে যাও, একটা সামান্য একটা পেন পড়ে যাওয়ার আওয়াজ পুরো রুম জুড়ে হতে থাকে, বা একটা সামান্য কথা বলে পুরো রুমটা যেন কথা ভরে যাচ্ছে। এই যে ঘটনা, এটাই হচ্ছে অনুরণন বা রিভারবারেশন। সিনেমা হলে এরকম অনুরণন ঘটে। তার জন্য সিনেমা হলের দেওয়ালে কি করা হয় না, দেওয়ালগুলো খসখসে জাতীয় পদার্থের আস্তরণ দেওয়া থাকে, রাবার জাতীয় পদার্থ বা কোনো নরম কাপড়ের আস্তরণ দেওয়া থাকে, যাতে কি হয় না, শব্দের প্রতিফলন যাতে না হয়, প্রতিফলিত শব্দকে শোষণ করে নেবে, দিলে আমাদের কানে আর দ্বিতীয়বার প্রতিধ্বনি শোনা যাবে না। আমরা যে রুমে থাকি, যে ঘরে থাকি, যেখানে শোবার ঘর, যেখানে অনেক মানে কাপড় চোপড় থাকে, পোশাক পরিচ্ছদ যেখানে থাকে, সেই জায়গায় অনুরণন হয় না। কিন্তু যখন ফাঁকা ঘর থাকে, একটু বড় ঘর থাকে, সেখানে অনুরণন হয়। যেখানে শব্দকে শোষণ করার মতো কোনো পথ থাকে না, সেই জায়গায় সেই জায়গায় মানে কি বলবো, অনুরণন ঘটে। ঠিক আছে? এরকম যে আমরা শব্দ শুনি, শব্দ সৃষ্টি করি, এরকম শব্দকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, আর একটা হচ্ছে বোধগম্য শব্দ। একটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ আর একটা বোধগম্য শব্দ। ক্ষণস্থায়ী আর একটা বোধগম্য। ক্ষণস্থায়ী শব্দ কি না, ক্ষণস্থায়ী শব্দ হচ্ছে যে সমস্ত শব্দকে আমরা উচ্চারণ করি, কিন্তু সেই শব্দকে আমরা মানে বুঝতে পারি একটা শব্দ এসছে, কিন্তু সেই শব্দকে আমরা পৃথক করতে পারি না। আমাদের মস্তিষ্কে যদি এক সেকেন্ডে মানে বা কিছু একটা সময়ের মধ্যে যদি একসঙ্গে অনেকগুলো শব্দ চলে আসে, অনেকগুলো একমাত্রিক শব্দ যদি চলে আসে, তাহলে সেই শব্দকে আমরা কি করতে পারি না, সেই শব্দকে আমরা পৃথক করতে পারি না, বুঝতে পারি না এটা কিসের শব্দ, এটা বুঝতে পারি না এটা কিসের শব্দ, আমরা পৃথক করতে পারি না কিসের শব্দ। এবারে কেউ যদি আনতে নিয়ে চলে তাহলে চলে গেল, আর যদি না নিয়ে আসে তো না আসে তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবো 10 মিনিট। হ্যালো কোথায়? তাহলে যেটা বললাম, ক্ষণস্থায়ী শব্দ কাকে বলছে না, যদি একটা অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো শব্দ যদি একসঙ্গে আমাদের কানে পৌঁছায়, তাহলে আমরা সেই শব্দকে পৃথক করতে পারি না, কার শব্দ আসছে, কোথা থেকে এসছে সেটা আমরা বুঝতে পারি না। এই যে ঘটনা, এটাকে বলছি আমরা, সেই শব্দকে বলছি আমরা ক্ষণস্থায়ী শব্দ। আমাদের মস্তিষ্ক ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে একমাত্রিক শব্দ, মানে একমাত্রার কোনো যদি কোনো শব্দ হয়, একমাত্রিক কোনো শব্দ হয়, সেই শব্দগুলা এক সেকেন্ডে যদি 10টা একমাত্রিক শব্দ উচ্চারণ করি, আমরা যদি এক সেকেন্ডে 10টি একমাত্রিক শব্দ উচ্চারণ করি, তখন আমরা শব্দকে শুনতে পাবো। আমাদের মস্তিষ্ক বুঝতে পারবে যে একটা শব্দ এসেছে, সেই শব্দটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। তাহলে আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি কত না, এক সেকেন্ডে 10টি একমাত্রিক শব্দ, এক সেকেন্ডে 10টি একমাত্রিক শব্দ আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি, তবে আমরা ক্ষণস্থায়ী শব্দ পাবো, শুনতে পাবো, বুঝতে পারবো। তাহলে 10টি শব্দের ক্ষেত্রে কত সময় নেবে, 10টি শব্দ 1 সেকেন্ড, তাহলে একটি শব্দের ক্ষেত্রে 1 10 সেকেন্ড। এই 1 10 সেকেন্ড যে সময়টা, এটাকে বলছি শ্রুতি নির্বন্ধ, একে বলছি শ্রুতি নির্বন্ধ। তাহলে একটা ক্ষণস্থায়ী একমাত্রিক শব্দের শ্রুতি নির্বন্ধ কত, ক্ষণস্থায়ী একমাত্রিক শব্দের শ্রুতি নির্বন্ধ হচ্ছে 1 10 সেকেন্ড। যদি একমাত্রিক ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনিও শুনতে হয়, তাহলে মানে শব্দের শুরু থেকে প্রতিধ্বনি শোনা পর্যন্ত টোটাল 1 10 সেকেন্ড হতে হবে একমাত্রিক শব্দের ক্ষেত্রে। যদি দ্বিমাত্রিক শব্দ হয় তাহলে 1 10 × 2 করতে হবে, যদি তিনমাত্রিক শব্দ হয় তাহলে 1 10 × 3 করতে হবে। মাত্রা কিরকম, ধরো কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি কথাটাকে ভাঙবো, তাহলে একে ভাঙলে কি পাবো, কে মিস্ট্রি, তাহলে এটা একটা মাত্রা, এটা একটা মাত্রা, এটা একটা মাত্রা, 3 মাত্রা, তাহলে এর ক্ষেত্রে 3 × 1 3 হতে হবে। একটা একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য
শ্রোতা প্রতিফলকে কোথায় থাকতে হবে। ধরো এখানে শ্রোতা আছে আর এখানে প্রতিফলক আবার ঘুরে এখানে আসবে, তাহলে এখান থেকে শব্দ গিয়ে এখানে ফিরে আসবে, এখানে উৎস আর এখানে হচ্ছে শুনবো। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, 1/10 সেকেন্ডের মধ্যে শব্দটাকে এখান থেকে ঘুরে এখানে আসতে হবে। তাহলে 1/10 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত হবে, না 1/10 × 330 = 33 মিটার হতে হবে। 33 মিটার হচ্ছে এখান থেকে ঘুরে এই পর্যন্ত দূরত্ব। তাহলে শ্রোতা এবং প্রতিফলক এই দূরত্বটা কত, না শ্রোতা প্রতিফলকের দূরত্ব 33/2 = 16.5 মিটার। এটা এটা একমাত্রিক ক্ষণস্থায়ী শব্দের শ্রোতা প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। আমরা যদি বোধগম্য শব্দ বলি, বোধগম্য শব্দ মানে বুঝতে পারবো আমরা, বোধগম্য শব্দ মানে আমরা বুঝতে পারবো যে এই শব্দটা কোথা থেকে এসেছে। বোধগম্য শব্দ মানে আমরা বুঝতে পারবো এই শব্দটা কোথা থেকে, শনাক্ত করতে পারবো, আমরা শব্দ শুনে পৃথক করতে পারবো, বলতে পারবো যে উৎসটার নাম কি। সেরকম শব্দ হচ্ছে বোধগম্য শব্দ। এর ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি হচ্ছে 1 সেকেন্ডে 5টি একমাত্রিক শব্দ। এর প্রতি ক্যাপাসিটি হচ্ছে 1 সেকেন্ডে 5টি একমাত্রিক শব্দ। তাহলে একটি একমাত্রিক শব্দ শোনার সময় কত হবে, 1/5 সেকেন্ড। এই 1/5 সেকেন্ড যে একমাত্রিক শব্দের, এটা যে শ্রুতি নির্বন্ধ, 1/5 সেকেন্ড হচ্ছে একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নির্বন্ধ। এর ক্ষেত্রে শ্রোতা প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, না এই বোধগম্য শব্দের প্রতিফলনের ক্ষেত্রে 1/5 সেকেন্ডে শব্দকে অতিক্রম করতে হবে। 1/5 সেকেন্ডে শব্দ এখান থেকে ঘুরে এখানে আসবে, মানে 1/5 × 330। আর শ্রোতা প্রতিফলকের দূরত্ব /2 দিলে কি হবে, 33 মিটার। এটা যে বোধগম্য শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব।